কখনো কি ভেবে দেখেছেন ইউক্রেনের যুদ্ধ হচ্ছে হাজার হাজার মাইল দূরে, অথচ আপনার আমার রান্নাঘরের গ্যাসের দাম বাড়ছে কেন? আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা দেখব কিভাবে অনেক দূরের কোনো যুদ্ধ আমাদের প্রতিদিনের জীবনের হিসাব নিকাশ একেবারে উলটপালট করে দেয়। তো চলুন শুরুতেই দেখি কিভাবে এই যুদ্ধগুলো আমাদের অজান্তেই আমাদের না জানিয়েই একেবারে ঘরের দরজায় করা নাড়ছে। বাজারে গেলেই তো ব্যাপারটা টের পাওয়া যায়। মাছ মাংসের কথা তো বাদই দিলাম, সাধারণ শাকসবজির দামও যখন আকাশ ছোঁয়া, তখন মাথায় প্রশ্নটা আসেই, তাই না, যে আখের হচ্ছেটা কি? কিংবা ধরুন অফিসে যাবেন, বাসে উঠলেন, ভাড়া বেশি, নিজের গাড়িতে তেল ভরতে গেলেন, সেখানেও পকেটে টান পড়ছে। তখন কি মনে হয় না যে আয়ের একটা বড় অংশই শুধু এই জ্বালানির পেছনেই চলে যাচ্ছে? শুনতে হয়তো একটু অবাক লাগতে পারে, কিন্তু আমাদের পকেটের উপর এই যে চাপ, এর পেছনের কারণটা হতে পারে বহু দূরের কোনো এক যুদ্ধ। চলেন আজকে আমরা সেই অদৃশ্য সুতোগুলোকেই খুঁজে বের করার চেষ্টা করি। এই সবকিছুর মূলে কিন্তু একটা অর্থনৈতিক কনসেপ্ট কাজ করছে। এটাকে বলা হয় যুদ্ধ অর্থনীতি বা ইংরেজিতে ওয়ার ইকোনমি। আচ্ছা, চলুন তো একদম সহজ করে বুঝে নিই এই জিনিসটা আসলে কি। যুদ্ধ অর্থনীতি মানে হলো এমন একটা সিস্টেম যেখানে একটা দেশ তার সব রিসোর্স, ধরুন দেশের বাজেট, ফ্যাক্টরি, এমনকি মানুষজন, সবকিছুই সাধারণ মানুষের ভালোর জন্য খরচ না করে যুদ্ধের জন্য ঢেলে দেয়। মানে ব্যাপারটা এমন যে সরকার হয়তো নতুন স্কুল বা হাসপাতাল বানানোর টাকা দিয়ে ট্যাঙ্ক বা যুদ্ধবিমান কিনছে। এটাই হলো যুদ্ধ অর্থনীতির সবচেয়ে সহজ একটা উদাহরণ। আর এর ফলে কি হয় জানেন? দেশের বড় বড় যারা অস্ত্র বানায় সেই সব কোম্পানি, সেনাবাহিনী আর পলিটিশিয়ানদের মধ্যে একটা বলা যায় একটা পাওয়ারফুল জোট তৈরি হয়ে যায়, যেখানে যুদ্ধই হয়ে ওঠে তাদের ব্যবসার মূল চালিকা শক্তি। এই ধারণাটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স প্রথম ব্যবহার করে জনপ্রিয় করেন আমেরিকার প্রেসিডেন্ট আইজেনহাওয়ার। ইকোনমিক্সে এই পুরো সিচুয়েশনটাকে বোঝানোর জন্য খুব সহজ কিন্তু দারুণ একটা কথা ব্যবহার করা হয়, সেটা হলো গানস ওভার বাটার। মানে অস্ত্র আগে, মাখন পরে। ব্যাপারটা কি দেখুন, যখন দেশে শান্তি থাকে, যেটাকে বলা হচ্ছে বাটার পিরিয়ড, তখন একটা দেশের প্রায়োরিটি থাকে সাধারণ মানুষের প্রয়োজন মেটানো, স্বাস্থ্য, শিক্ষা, এইসব। কিন্তু যখন যুদ্ধ লাগে, মানে গানস সিচুয়েশন, তখন প্রায়োরিটি পুরোপুরি ঘুরে যায়। তখন ফোকাস চলে যায় মিলিটারি প্রোডাকশন, ডিফেন্সের খরচ আর দেশের নিরাপত্তা নিয়ে। আচ্ছা, এবার চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখি। বিশ্বের 3টা হটস্পট বা সংঘাতপূর্ণ এলাকা এখন কিভাবে পুরো দুনিয়ার সাপ্লাই চেন, মানে জিনিসপত্র সরবরাহর যে নেটওয়ার্ক, সেটাকে ভেঙে দিচ্ছে, আর তার এফেক্ট যে কতটা মারাত্মক সেটাই এখন আমরা দেখব। প্রথমেই আসি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথায়। ইউক্রেনকে একসময় বলা হতো ইউরোপের ব্রেড বাস্কেট বা রুটির ঝুড়ি। ভাবুন, সেই ঝুড়িটাই আর যুদ্ধের কারণে প্রায় খালি। আর তার ফলটা কিন্তু আমাদের মতো দেশগুলোকেও ভুগতে হচ্ছে। সারা পৃথিবীতে গম, সূর্যমুখী তেলের অভাব দেখা দিয়েছে। শুধু তাই না, রাশিয়া তো সার সাপ্লাই দেওয়ার জন্য বিখ্যাত। যুদ্ধের কারণে সেই সাপ্লাই চেনেও বড় একটা ধাক্কা লেগেছে, যার ফলে পুরো বিশ্বের কৃষি ব্যবস্থাই এখন সংকটে। এবার আসি 2 নম্বর কেস স্টাডিতে। ইরান আর আমেরিকার মধ্যে যে টেনশনটা চলছে, এই সংঘাতটা কিন্তু বিশ্বের জ্বালানি সাপ্লাইয়ের জন্য খুবই ভাইটাল একটা জায়গাকে অনেক ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আর সেই জায়গাটা হলো হরমুজ প্রণালী। আপনারা কি জানেন, সারা বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল সাপ্লাই হয় তার প্রায় 20%, মানে প্রতি 5 লিটারের 1 লিটার তেলই কিন্তু এই ছোট্ট একটা জলপথ দিয়ে পার হয়। ভাবা যায়? তাহলে বুঝতেই পারছেন, এই প্রণালী যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় কি হবে? আন্তর্জাতিক বাজারে তেলের দামে আগুন লেগে যাবে। আর তেলের দাম বাড়া মানে কি? মানে হলো সবকিছুর খরচ বেড়ে যাওয়া, পরিবহন খরচ, ফ্যাক্টরিতে প্রোডাকশন খরচ। এর ফলে এশিয়া আর ইউরোপের মতো বড় বড় শিল্পপ্রধান অঞ্চলের প্রোডাকশনও থমকে যেতে পারে। এবার চলুন আমাদের আরেকটু কাছের দিকে নজর দিই। 3 নম্বর উদাহরণটা হলো পাকিস্তান-আফগানিস্তান কনফ্লিক্ট। এর সরাসরি প্রভাব কিন্তু পুরো সাউথ এশিয়ার ওপরই পড়ছে। এই সংঘাতের কারণে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসির মতো অসম্ভব গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলো প্রায় অচল হয়ে পড়েছে। দেখুন, সীমান্তে যখন গণ্ডগোল হয় তখন তো শুধু মানুষই বিপদে পড়ে না, দেশের অর্থনীতিও কিন্তু একরকম শরণার্থী হয়ে যায়। তার ওপর এই যে বিশাল সংখ্যক শরণার্থী আসছে, তাদের চাপ সামলাতে গিয়ে প্রতিবেশী দেশগুলোর অর্থনীতির অবস্থাও কিন্তু বেশ খারাপ হয়ে যায়। তো এই যে এতগুলো গ্লোবাল ক্রাইসিস আমরা দেখলাম, এগুলোর ফলে একটা খুব জটিল আর অদ্ভুত অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়। ইকোনমিস্টরা এই সিচুয়েশনের একটা নাম দিয়েছেন স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন জিনিসটা আসলে একটা দুষ্ট চক্রের মতো। চলুন ব্যাপারটা একটু সহজ করে বুঝি।
প্রথমে কি হয়, যুদ্ধের কারণে সাপ্লাই চেইন ভেঙে পড়ে, মানে তেল, খাবার এসব জরুরি জিনিসের সাপ্লাই কমে যায়। 2 নম্বরে, যখনই জিনিসের সাপ্লাই কমে যায় তখন কি হয়, দাম হু হু করে বাড়তে থাকে। এটাই হলো হাই ইনফ্লেশন। আর সবশেষে যখন সবকিছুর দাম বেড়ে যায় তখন ফ্যাক্টরিগুলো প্রোডাকশন কমিয়ে দেয়, কারণ খরচ পুষায় না। আর প্রোডাকশন কমা মানেই দেশের অর্থনৈতিক গ্রোথ থেমে যাওয়া। এই হলো স্ট্যাগফ্লেশনের চক্র। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? যে দেশগুলো তেল, গম বা সারের মতো জিনিসের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল, মানে ইম্পোর্টের ওপর চলে, তাদের জন্য এই স্ট্যাগফ্লেশন একটা দুঃস্বপ্নের চেয়ে কম কিছু না। আর সত্যি বলতে বাংলাদেশের মতো একটা দেশের জন্য এটা একটা অস্তিত্বের সংকটও তৈরি করে ফেলতে পারে। আচ্ছা, আমরা এবার আলোচনার প্রায় শেষ দিকেই চলে এসেছি। এখন আমরা দেখব এই যে আমরা গ্লোবালাইজেশনের যুগে একে অপরের উপর এতটা নির্ভরশীল, এই নির্ভরতাটাকেই কিভাবে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই স্ট্র্যাটেজিটার একটা ফ্যান্সি নাম আছে, ওয়েপনাইজড ইন্টারডিপেন্ডেন্স। এর মানে হল কোনো একটা দেশ যখন মাইক্রোচিপ বা কোনো জরুরি খনিজের মতো গুরুত্বপূর্ণ জিনিসের ওপর তার কন্ট্রোলকে অন্য দেশের বিরুদ্ধে একটা পলিটিক্যাল অস্ত্র হিসেবে ব্যবহার করে। আসলে আজকের যুগে যুদ্ধ তো আর শুধু গোলা বারুদ দিয়ে হয় না, অর্থনীতি নিজেও একটা বিরাট বড় অস্ত্র। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এটাই যে আজকের এই কানেক্টেড ওয়ার্ল্ডে কোনো একটা ছোট অঞ্চলের সংঘাতও কিন্তু খুব তাড়াতাড়ি একটা গ্লোবাল ক্রাইসিসে রূপ নিতে পারে। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে আমরা এতটা গভীরভাবে একে অপরের সাথে জড়িয়ে আছি, এই পৃথিবীতে কোনো দেশের অর্থনীতি কি আসলেই নিজেকে পুরোপুরি নিরাপদ ভাবতে পারে? উত্তরটা কিন্তু বেশ জটিল।